তো আজকে 60 থেকে স্টার্ট করব। আচ্ছা, ভিডিওটা অফ করি। স্যার 61 থেকে শুরু হবে। হুম হুম, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখো, শেয়ার করেছি, দেখো তো এসছে। হ্যাঁ স্যার, এসেছি। হয়েছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো এখানে। আচ্ছা, এইটা 61 নাম্বার থেকে আমাদের স্টার্ট। তো 61। আচ্ছা, একটা টুলের ছবি এখানে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য টুল ইউজড ইন গ্রাইন্ডিং অপারেশন? প্রশ্নটাই দিয়ে দিয়েছে যে গ্রাইন্ডিং অপারেশনের ক্ষেত্রে এই টুলটা আমাদের ব্যবহার করতে হয়। তো কি কারণে ব্যবহার করা হয় বা এই টুলটার নাম কি, এখানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে টুলটার নাম কি। হনিং টুল, অ্যাব্রেসিভ স্টিক, ডায়মন্ড ব্রেসার, স্টার হুইল ড্রেসার। স্যার ডায়মন্ড ব্রেসার। ডায়মন্ড ব্রেসার কেন বলছি, বা ডায়মন্ড ব্রেসারের ছাড়াও আর কেন বা থাকবে, এগুলো তো আমাকে জানতে হবে। হ্যাঁ স্যার। তো ড্রেসার কয় প্রকারের, এটা কজন জানো বলো আমাকে। মানে গ্রাইন্ডিং হুইল সম্পর্কে একটু না জানলে তো এটার উত্তর করাটা চাপ। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো কজন জানো, ফ্র্যাঙ্কলি বলো, কোনো অসুবিধা নেই। আমি মানে তাহলে আমি কি হয়, এই কোশ্চেন আলোচনা করতে করতেই আমরা কিছু কিছু টপিকও আলোচনা করে দেবো। কারণ এই পার্সোনালি টপিক তো পড়ানো তো চাপ হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পেরেছিস? তাই না স্যার? হুম। জানি না স্যার। কি হবে বলো? মানে জানা নেই? না স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের গ্রাইন্ডিং সম্পর্কে থিওরি কি তাহলে হয়নি? গ্রাইন্ডিং সম্পর্কে থিওরিগুলো কি না স্যার। তেমন হয়নি না? না স্যার, হয়নি। আচ্ছা আচ্ছা, চলো, মানে আমিও তো করানোর মনে হয় সময় পাইনি, তাই না? গ্রাইন্ডিং হুইল, আচ্ছা চলো, গ্রাইন্ডিং হুইল, হুইলের ডেসক্রিপশন অনুযায়ী আমরা যেটা যে বলেছিলাম প্রপার্টিগুলো দেখার জন্য, ওটা তো মোটামুটি হয়েছে না? ওই যে গ্রাইন্ডিং হুইলের অ্যাব্রেসিভ, বন্ড, স্ট্রাকচার, এগুলো সম্পর্কে যে বলেছিলাম, এগুলো একটু একটু মনে আছে তো? আচ্ছা, মনে আছে? হ্যাঁ না, তাড়াতাড়ি উত্তর বলতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা চল। আচ্ছা, আমাদের হুইল যে আছে ভালো করে বুঝবে এখানে। আমাদের একটা হুইল আছে। হুইলের মূল কাজ কি ছিল আমাদের? ধরো এটা একটা হুইল। এখানে আমরা কি করছিলাম, একটা জবটাকে, এখানে একটা জবকে প্লেস করাচ্ছিলাম। এটা রেস্ট টুল ছিল, দিয়ে এখানে একটা জবকে প্লেস করাচ্ছিলাম। তো এর উপর আমরা গ্রাইন্ডিং এর কাজ করছিলাম। গ্রাইন্ডিং এর কাজ করছিলাম, তো এটাই তো ছিল মূল উদ্দেশ্য নাকি? এখন গ্রাইন্ডিং করতে করতে কখনো কি এমন হয় যে গ্রাইন্ডিং হুইল আর কাটছে না বলে মনে হচ্ছে? আর কাটছে না বলে মনে হচ্ছে, অর্থাৎ গ্রাইন্ডিং হুইলের দাঁতগুলো বা অ্যাব্রেসিভ যে দানাগুলো সেগুলো আর তীক্ষ্ণ নেই, এমন কি মনে হতে পারে, বা এমন কি হতে পারে কখনো? মানে এটা কি হওয়া সম্ভব? কি রে, সব চুপ হ্যাঁ হয়ে স্যার। গেলে? মানে চুপ হলে হবে না, আমি কি বললাম, কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে কিছুটা আমরা থিওরিও আলোচনা করে দিচ্ছি। এতে সুবিধা কি হবে, সুবিধাটা যে যত তাড়াতাড়ি আমরা থিওরিটাকেও মানে থিওরি আলাদাভাবে পড়াবো, কোশ্চেন আলোচনা করাবো, তাতে একটু সমস্যা হয়। তো একটু খালি প্রত্যেকটা কোশ্চেনের সামনে সামনেই যেগুলো অজানা একটু একটু করে বলে যাচ্ছি। তো এই রকম কি হতে পারে যে মোটামুটি আমাদের ওই ধার না থাকতে পারে, এমন কি হতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হতে পারে। কেন? ওই কাটিং চিপসগুলো
ওই তোমার গ্রাইন্ডিং হুইলের ভেতরে প্রবেশ করতে করতে গ্রাইন্ডিং হুইলকে যদি আমরা একটু ভালো করে দেখি, গ্রাইন্ডিং হুইলটাকে আমরা যদি ভালো করে দেখি, তো অ্যাব্রেসিভ কণাগুলো এরকম তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে এরকম বেরিয়ে থাকে। কি বললাম, সামনের দিকে বেরিয়ে থাকে, আর এই অ্যাব্রেসিভ কণার উপরে ঘর্ষণ তৈরি হয়। আর নিচে কি থাকে, আঠাগুলো, বন্ডটা নিচে থাকে। বন্ডগুলো তো এই ছোট ছোট দানাগুলোকে আটকে রাখে। যখনই আমরা কোনো মেটালের উপর গ্রাইন্ডিং করি, তো গ্রাইন্ডিং করার সময় ওই গ্রাইন্ডিংয়ের দ্বারা কেটে যাওয়া যে কাটিং চিপসগুলো এর ভিতরে এরকম জমে যায়, জমে গিয়ে কি করলো, আর ডেপথ নেই, এ সব সমান করে দিল। এটা কেমন হয়ে যাবে যেন মনে হচ্ছে সমান। তাহলে কি আর কাটবে? না স্যার। তখন আমাদেরকে ড্রেসিং করে নিতে হয়। ড্রেসিং কথাটা অ্যাকচুয়ালি বোঝা গেছে না? ড্রেসিং শব্দটা, ড্রেসিং করে নিতে হয়। ড্রেসিংটাকে কি না, এই কাটিং চিপসগুলোকে এখান থেকে বের করে আনা। ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে বের করে আনা, কিংবা উল্টোভাবে তুমি বলতে বুঝতে পারো যে এই তীক্ষ্ণ দানাগুলো যে ছিল এরকম, এই দানাগুলোকে বের করে আনা, আবার তীক্ষ্ণতা ফিরিয়ে দেওয়া। তবে তো আরো ভালো কাটতে পারবে না? হ্যাঁ কি, স্যার। তবে তো আরো ভালো কাটতে পারবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো আমাদের না দুই ধরনের মোটামুটি আমরা ড্রেসিং বা ড্রেসারগুলো পাই। কয় ধরনের পাই? কয় ধরনের পাই বললাম? 2 ধরনের। দুই ধরনের পাই। প্রথম হচ্ছে, এটা যেমন একটা ছবি দেখলে, এই ছবিটার নাম হচ্ছে ডায়মন্ড ড্রেসার। এই যে এটা হচ্ছে ডায়মন্ড ড্রেসার, যে ছবিটা তুমি এখানে দেখছো এটাকে ডায়মন্ড ড্রেসার বলে। তো এটা একটু বুঝে নি কি না, এই যে একটা কাট পিস দেখছো না, এই যে কাট অঞ্চলটা একটু গ্রুপ করা আছে না, তো এখানে যে টুল রেস্ট আছে না, টুল রেস্টে এইটাকে রেখে দেওয়া হলো। দিলে এই টুল রেস্টে এই জায়গাটায় আটকে যাবে না? টুল রেস্টে এই জায়গাটায় আটকে যাবে তো এই পিসটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপরে এখানে দেখো একটা টিপ বা পয়েন্ট করা আছে, টিপ বা পয়েন্ট করা আছে। তো ওই পয়েন্টটাকে, গ্রাইন্ডিংটাকে চালিয়ে দিয়ে, এখানে গ্রাইন্ডিংটাকে চালানো হবে, আর এই যে দেখছো নার্লিং পয়েন্টটা, এইখানে পুশ করা হবে, পুশ চলবে। একে এরকম সামনের দিকে পুশ করা হবে, সামনের দিকে পুশ, খালি একটু একটু করে ধাক্কা দেওয়া হবে। কোন দিক থেকে? এটা মুভ, এর ভিতর দিয়ে মুভ করবে, এদিকে ভিতর দিয়ে কি হবে, মুভ করবে। তাহলে কি হবে, এই যেখানে যেখানে টাচ হবে সেই সেই জায়গাগুলো গর্ত গর্ত হয়ে যাবে না? এই পয়েন্টটা যদি গ্রাইন্ডিং হুইলে গিয়ে লেগে যায়, তাহলে কি সেখানটায় একটু গর্ত গর্ত তৈরি হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো গর্ত গর্ত তৈরি হওয়া মানে কি, তাহলে কিছু একটা জায়গায় গর্ত তৈরি হলো, তাহলে আর একটা জায়গা তো এরকম তীক্ষ্ণ হবে, আবার গর্ত তৈরি হলো, আবার তীক্ষ্ণ হবে, আবার গর্ত, এরকম তীক্ষ্ণ তীক্ষ্ণ পয়েন্টগুলো তৈরি হবে। হ্যাঁ স্যার। ব্যাস হয়ে গেল, তাহলে আমার যে কাজটা দরকার ছিল সেই কাজটা হয়ে গেল, মানে ড্রেসিং হয়ে গেল, হুইলটাকে ড্রেসিং করা হয়ে গেল। তো পার্টিকুলার এই ড্রেসার আমাদের মূল কাজ করে গ্রাইন্ডিং হুইলটাকে পুনরায় সক্ষমতায় ফিরিয়ে আনতে। ঠিক আছে। এখানে আমি যদি এটাকে পুরো ডিলিট করি, এখানে অপশন ওয়াইজ হর্নিং অ্যান্ড অ্যাব্রেসিভ স্টিক এগুলো দুটো বাদ। আর যে সেকেন্ড নাম্বারটা হলো স্টার, 1 নম্বরটা ডায়মন্ড হুইল বলে দিলাম, এটাকে 1 নম্বর বললাম। সেকেন্ড নম্বর স্টার, স্টারটা কি, সেটাও একটা চাকার মতন থাকে, এরকম 3টে চাকার সঙ্গে একটা হুইল থাকে। এই চাকাগুলোতে এরকম এরকম বিট তোলা থাকে। কি বললাম, এই চাকাগুলোতে কি হয়, এরকম বিট তোলা থাকে। তো এটাকে কি হয়, সরাসরি এই চাকাটাকে গ্রাইন্ডিং হুইলের কাছে নিয়ে চলে আসা হয়। দিলে কি হবে, গ্রাইন্ডিং হুইলের কাছে এই যে ধাক্কা খেলো, এই এই যে জিনিসগুলো, বাড়তি মেটেরিয়ালগুলো ধরে নিতে পারো একটা হুইল চাকার ভেতরে, এটাকে পুশ করে দেওয়া হয়, দিয়ে এর একটা হ্যান্ডেল করে দেওয়া হলো, এই এটা একটা হ্যান্ডেল। এটাকে যখন ঠেকে দেওয়া হয়, তখন কি হবে, এই জায়গাটা ধাক্কা খাওয়ার জন্য এখান থেকেও সেই একই রকম গর্ত তৈরি হবে না গ্রাইন্ডিং হুইলটায়? হ্যাঁ স্যার। ব্যাস ওটাও হলো। কিন্তু মদ্দা ব্যাপার হলো, কখন কোনটা আমরা ব্যবহার করব, কেন বা ব্যবহার করব, এটা কি আমাদের দু রকমের, সে কোনটা আমাদের ব্যবহার করা হবে, কোন জায়গাটায় ব্যবহার করা হবে।
কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে হুইল যখন আমরা অফ হ্যান্ড গ্রাইন্ডার করব, অফ হ্যান্ড, মনে রাখবে এই শব্দটা মনে রাখো, অফ হ্যান্ড, বা খাতায় লিখে রাখো, অফ হ্যান্ড গ্রাইন্ডার করব, তখন আমরা ব্যবহার করব কি না, স্টার হুইল ড্রেসার। মনে থাকলো কি? এবং এই স্টার হুইল ড্রেসারটাকে একটা স্পেশাল নামেও ডাকা হয়। নামটা কি একটু লিখে দিচ্ছি, যদি তোলা যায় একটু ভালো। হান্টিংটন, হান্টিংটন টাইপ, মানে হান্টিংটন হুইল ড্রেসার আর কি, হান্টিংটন টাইপ হুইল ড্রেসার। কি বললাম বুঝতে পেরেছো? হান্টিংটন টাইপ হুইল ড্রেসার। ঠিক আছে? কিছু বুঝতে পারছো নাকি? এটা বুঝতে পারলে না একটু মানে এটা ঢুকলো মাথায় তো নাকি? হ্যাঁ স্যার। হুম। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি আমরা টাইপ অফ গ্রাইন্ডিং হুইল নয়, টাইপ অফ গ্রাইন্ডার যদি বলি, তাহলে একটা টাইপ হচ্ছে পেডেস্ট্রাল। পেডেস্ট্রাল মানে এরকম স্ট্যান্ডের উপরে এখানে বসানো থাকবে, পেডেস্ট্রাল। ওই এখানে লিখেও দিচ্ছি বানানটা, তোমরা যদি পারো একটু মানে তুলে নাও। পেডেস্টাল, পেডেস্টাল টাইপ গ্রাইন্ডারে মূলত স্টার্ট হুইল ড্রেসার দিয়ে আমরা ড্রেসিং করতে পারি হুইলটাকে। আমার ডায়মন্ড পয়েন্ট তখন কি হবে? সেই অফ হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করব, বাট বেঞ্চ টাইপ। কি টাইপ? বেঞ্চ টাইপ গ্রাইন্ডিং। এটা তাহলে কোনটাতে ব্যবহার করলাম? পেডেস্টালে। এটাতে কোনটাতে ব্যবহার করলাম? বেঞ্চ টাইপে। একটু কি মাথায় আসছে, মানে বোঝা যাচ্ছে কি না অসুবিধা হচ্ছে? আরে এই দুটো জিনিস বোঝা গেল, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। চলো। হুম। চলো আর আর একটা বলতে পারো, যে সমস্ত হুইলগুলোয় লোড ক্যাপাসিটি বেশি। কি বললাম? যে সমস্ত হুইলগুলোতে লোড ক্যাপাসিটি বেশি, মানে খুব লোড নিয়ে কাজ করতে পারে, সেই জায়গায় আমরা স্টার হুইল ড্রেসার ব্যবহার করব। ছোট ছোট হালকা লোডের বা লোড টাইপের যদি আমরা হুইল হয়, তাহলে সেখানে আমরা ডায়মন্ড ড্রেসার ইউজ করব। তো মূলত তোমরা প্রত্যেকে বলো যে ড্রেসারের মূল কাজ তাহলে কি হলো? ড্রেসারের মূল কাজটা তাহলে কি হলো? গ্রাইন্ডিং হুইলকে ড্রেসিং করা। গ্রাইন্ডিং হুইলকে ড্রেসিং করা। কেন ড্রেসিং করার দরকার আছে? কেন ড্রেসিং করার দরকার আছে? গ্রাইন্ডিং হুইলটাকে আমাদের সক্ষমতায় ফিরিয়ে আনা তার আগের মতন। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আর হ্যাঁ একটা স্যার। বলো তো, অনেক সময় না এই কোশ্চেনটাও দেয়, আমি তোমাদেরকে আলোচনা করিয়ে দিয়ে যাই, বুঝতে পেরেছো? কোন প্রকার ড্রেসারে আমাদেরকে স্লো মুভ করতে হবে? কোন প্রকার ড্রেসারে স্লো মুভ করলে বা করার প্রয়োজন আছে? স্যার যখন ফিনিশিং করবো তখন স্লো করার দরকার না, আছে। আমি কথাটা বলছি ড্রেসিং করার সময় স্লো করার প্রয়োজন আছে কোনটাতে? স্টার হুইল ড্রেসারের ক্ষেত্রে না ডায়মন্ড পয়েন্টের ক্ষেত্রে? মানে অনেক স্যার সময় এরকম ডায়মন্ড। এরকম থাকে, মানে এরকম বলতে কি প্রবলেমটা দেখো, আমি তোমাকে বলেই দিচ্ছি। অনেক সময় মনে হয় না যে স্যার আপনি বললেন এখানে এরকম এটাকে ঠেকিয়ে দাও, দিলে এখানে পয়েন্ট 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 হয়ে যাবে, তো এটা ডায়মন্ড ড্রেসিং হয়ে যাবে।
কিন্তু এমন মনে হচ্ছে না স্যার এটা যদি চালিয়ে দিই এইটা যদি উড়ে যায়, আমি যদি স্লো মানে এই যে পুশ আপটা, এটা তো আমি কি করব, পুশ করব তো নাকি? এখন আমি পুশটা স্লো করে আটকে গেল, স্লো করে আটকে গেল, স্লো করে আটকে গেল, তাহলে এইটা পয়েন্টের বদলে এরকম এরকম দাগ দাগ হয়ে যাবে না? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা রং হয়ে গেল, এটা রং। তো আমাকে এটা খুবই স্পিডি করতে হবে যাতে পয়েন্ট অ্যাক্টিভিটিটা আমি পাই। তাই যদি স্লো যদি খুব করি, মানে একদম মানে এরকমই লিখে নাও, ইফ মুভ শর্ট বা টু স্লো করে দাও, টু স্লো ইট উইল বি, মানে তৈরি করে যেটা গ্ল্যাজিং, মানে একদম কি বলে তাকে বলা হয়, গ্লাস মানে হচ্ছে আঁচড় কেটে দেওয়ার মতো হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পেরেছো? তো এটা অনেক সময় কোশ্চেনটাই দেয়, হয়েছে? আর অল্প বিস্তর, আচ্ছা কেউ গ্রাইন্ডিং হুইলকে ধার করা কেউ দেখেছো কি? এটা তো হ্যাঁ মূলত স্যার। ড্রেসিং করা মানে ধার করা হচ্ছে, আর কিছু না। যখন দেখবে স্টার হুইল রেসারও ইউজ হচ্ছে না, ডায়মন্ড পয়েন্টও ইউজ হচ্ছে না, অনেক সময় কি করে অ্যাব্রেসিভ স্টিক দিয়ে করে দেয়। অ্যাব্রেসিভ স্টিক কি, মানে অন্যভাবে বলে এটা একটা স্টিক আর কি, এই হুইলেরই তৈরি একটা স্টিক, ওইটাকে দিয়ে এটাকে ঘষে দেওয়া হয়, দিলে হয়ে গেল। তবে এটা কি, অবশ্যই অ্যাব্রেসিভ স্টিকটা লাইট, একদম লিখে দাও, লাইট ড্রেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হবে, বুঝতে পেরেছো? যার খুবই তীক্ষ্ণ, আচ্ছা তোমাদের যারা যারা এখানে আছো, কার এলাকায় মোটামুটি একটু এই যে শঙ্খ শিল্প আছে না, শাঁখার শিল্প, সেই শিল্পের কাছাকাছি কারোর বাড়ি কি সেই শিল্প চলে? কারোর আছে? তোমরা দেখেছো কখনো? না স্যার দেখিনি। দেখোনি? তো এই যে শাঁখা না, শাঁখা শাঁখা জানো তো না, বুঝতে পারছো না? যে শাঁখার যে ডিজাইন হয় না, শাঁখা দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ, শাঁখার ওপরে যে ডিজাইন হয় না, সবই গ্রাইন্ডিং হুইল দিয়ে, তো সেটা খুবই তীক্ষ্ণ হয়, বুঝতে পেরেছো? এইরকম এই হুইলটা একদম সরু পাতলা হয়, আর এই হুইলের মাথাটা পুরো এরকম সরু তীক্ষ্ণ, ফলে এই যে গ্রুপগুলো করার জন্য ঠিক এই জায়গাটায় এই এই পয়েন্টটা কাজ করে। তো দেখো এইটুকু শাঁখা, তাতে এরকম কীরকম সব ডিজাইন করে দিচ্ছে, এরকম সব ডিজাইন করে দেয় না, কি বুঝতে পারছো? তো এইটা কতটা তীক্ষ্ণ থাকলে পরে এই ডিজাইনটাও আবার খুব সুন্দর হবে, খুব তীক্ষ্ণ থাকার দরকার আছে না? তো মূলত হ্যাঁ দেখবে স্যার। এই টুলগুলো, দেখবে কিছুক্ষণ 10-15 মিনিট কাজ করার পর এরকম স্টিক দিয়ে ধার দিয়ে দেয়, কিছু বুঝতে পারছো? হ্যাঁ, একটু বোঝা গেল নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো আর কিছু না। এবারে অফ হ্যান্ড গ্রাইন্ডিং এর টাইপ অফ যদি গ্রাইন্ডার বলা হয়, তাহলে আমাদের হচ্ছে দুটো। আমি আমি বলে বুঝিয়ে যাচ্ছি, কেন আসবে এক্ষুনি কোশ্চেনটা আসবে। একটা তো বলে দিয়েছি বেঞ্চ টাইপ, আর একটা বলে দিলাম আমি পেডেস্টাল টাইপ। পেডেস্টাল টাইপ মানে কি, পুরো এরকম একটা উঁচু বিম্বের মতন দাঁড়িয়ে লোকে কাজ করবে, এর উপরে এখানে গ্রাইন্ডিং মেশিন থাকে, এখানে মোটর থাকবে, এই তো গ্রাইন্ডিংটা এখানে থাকবে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? বেঞ্চ মানে কি, একদম একটা টেবিলের উপরে এইখানটায় আমার গ্রাইন্ডিং থাকবে, ঠিক আছে? এটা বেঞ্চ, আর এটা হচ্ছে পেডেস্টাল। কে কে বুঝতে পারছো না বলো তো? বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না? যাচ্ছে স্যার। চলো ঠিক আছে। পেডেস্টালে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে, এখানে টুলটাকে ঠান্ডা করার জন্য এরকম একটা গ্রুপ থাকে, যেখানে আমরা টুল রেস্ট রাখতে পারি কিংবা ওয়াটার রাখতে পারি। ওয়াটার মূলত অ্যাকচুয়ালি কুলেন্ট কন্টেনার বলা হয় একে। তো চলো অ্যাটলিস্ট ফার্স্ট কোশ্চানে যেটুকু আমরা থিওরিও নিলাম আর উত্তর নিলাম, উত্তরটা তাহলে কি হবে আমাদের?
হোয়াট ইজ দ্য টুল ইউজড ফর গ্রাইন্ডিং অপারেশন? অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে এখানে ডায়মন্ড থ্রেশার। ঠিক আছে, ওকে হবে? হ্যাঁ স্যার। একটা কোশ্চেন করতে স্যার এত টাইম নিলেন, কিন্তু থিওরিটাও কিছু জানা হলো। 62, হোয়াট ইজ দ্য কালার অফ অ্যালুমিনিয়াম মেটাল? অ্যালুমিনিয়ামের যে কালার সেইটা কি আছে? হোয়াইট, ডাল হোয়াইট, ব্রাইট হোয়াইট, ব্লুইশ গ্রে কালার। আচ্ছা এটা White. কে কে আমরা বলতে পারবো? হোয়াইট। হোয়াইট নয়, ঠিক হোয়াইট নয়, ঠিক হোয়াইট নয়, ডাল হোয়াইট। একটু অ্যালুমিনিয়ামকে দেখেছো তো? অ্যালুমিনিয়ামকে দেখেছো কি? অ্যালুমিনিয়ামের বাসন কোসন দেখেছো? হাঁড়ি কড়া দেখেছো? হ্যাঁ স্যার। তো কি সেটা পুরো সাদা? সাদা যে রং সেই সাদা, না একটু ঘোলাটে সাদা? ঘোলাটে সাদা। ডাল হোয়াইট, মনে থাকবে? আচ্ছা নেক্সট কোশ্চেনটা মানে খুবই সুন্দর উত্তর এবং বলতে পারবে, অলরেডি দিয়ে দিয়েছি। 63 বলো দেখি, কে কে বলতে পারবে? গ্রেড হবে। হ্যাঁ গ্রেড। দেখো এই যে পড়াটা থাকলে আমরা সুন্দর করে বলতে পারছি না এবারে, যে এইচ ডিনোটস এখানে গ্রাইন্ডিং হুইলের, এটা হচ্ছে গ্রেড। 64, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অবটেন ফ্রম ব্লাস্ট ফার্নেস? ব্লাস্ট ফার্নেস থেকে আমরা কি পাই? পিগ আয়রন। বাবা দেখেছো, এবারে উত্তর পুরো একদম শাখা শাখা বেরাচ্ছে। 65, হোয়াট ইজ দ্য মিনিমাম ডাইমেনশন ক্যান মেজার দ্য টেলিস্কোপিক গেজ? ওই যে লম্বা লম্বা এরকম সব গেজগুলো ছিল, এরকম লম্বা লম্বা টেলিস্কোপিক। মিনিমাম ডাইমেনশন একটা ছোট্ট, একদম ছোট্ট একটা থাকে, ছোট্ট একদম, সেই মাপটা কত? এই যে মাপটা, এটা কত মাপ? এটা 8 মিলিমিটার, 12.7 মিলিমিটার, 19 মিলিমিটার, 150 মিলিমিটার, সবচেয়ে ছোট 8 মিলিমিটার। 8 মিলিমিটার। তো যাই হোক সে যেভাবেই বলুক, তো উত্তরটা হবে 8 মিলিমিটার। ওকে, সবচেয়ে ছোট আমরা মাপতে পারবো 8 মিলিমিটার, এর চেয়ে ছোট মাপা যাবে না। তাহলে এর চেয়ে ছোট মাপবো, তাহলে কি কি টুল নেব? নিতে পারি মাইক্রোমিটার। মাইক্রোমিটার। আচ্ছা ভার্নিয়ার নিতে পারি, ভার্নিয়ার। হ্যাঁ স্যার। চলো, এটা দুর্দান্ত একটা কোশ্চেন এসছে। এই ছবিটা কজন দেখেছো বলো আগে? এই ছবিটা কি দেখা হয়েছে আদৌ? এটা একটা গেজ, গেজেরটা দেখো বিলো 8 মিলিমিটার ডাইমেনশন, বিলো 8 মিলিমিটার ডাইমেনশন। কি কথাটা বোঝাতে পারলাম? এখনই আমি জিজ্ঞাসা করলাম যে 8 মিলিমিটারের পর্যন্ত নাহলে মাপছিলাম আমরা টেলিস্কোপিক গেজে, এইটার নিচে তখনই তোমরা বললে মাইক্রোমিটার, আমি বললাম ভার্নিয়ার। তো দেখো তো 8 মিলিমিটারের নিচে এইরকম একটা গেজও আছে, সেই গেজটা 8 মিলিমিটারের নিচেও মাপা যায়, এটার নাম কি? স্মল হোল গেজ। একদম। আচ্ছা এটা আমরা অপশান দিয়েই মেপে ফেলতে পারি, অপশান দিয়ে উত্তর হয়ে যাবে। টেলিস্কোপিক তো হবে না, কেন? 8 মিলিমিটার মিনিমাম, তো এটা হবে না। ডেপথ মাইক্রোমিটারের কাজ তো এতটা কি ডেপথ দেবে নাকি? ডেপথ হচ্ছে কি হোল হোল হোল, এতটা মাপা, এই যে এইটা মাপা, তো এ তো হোল আছে। আচ্ছা ইনসাইড মাইক্রোমিটার হবে না, তাহলে এটা হতে বাধ্য। কি এরকম একটু অপশানকে আমরা যদি ট্রেলিং করি বা আমরা কি এলিমিনেট করি, তাহলে কি এইরকম উত্তর পেতে পারি, যদি কারণ নাও জানা থাকে? তো দেখো এটা হচ্ছে একটা স্মল হোল গেজ, অনেক সময় বোর গেজ বলে, তবে হোল গেজ বলাটাই ভালো, স্মল হোল গেজ। এই স্মল হোল গেজের আমরা কি করতে পারি? 8 মিলিমিটারের নিচে ডায়ামিটারগুলোকে মাপতে পারি। তো এতটা অবধি কি সবার হয়েছে প্রত্যেকের? তাহলে 67 নম্বরে চলে যায়। 67, ও 67 নেই, লেভেল 2। আচ্ছা আচ্ছা, লেভেল 2 তে চলে এলাম। লেভেল 2 তে একটু আলাদা রকমের কোশ্চেন থাকবে, মানে এতটা সোজা সাপটাভাবে কোশ্চেনগুলো নয়, একটু বুদ্ধি খরচ করে করতে হবে। আমাদের যে হোল যে কোশ্চেন থাকবে না,
হোল 75টা কোশ্চেনের ভিতরে আমাদের এখানে থাকছে তো কতটা 36টা কোশ্চেন। এই যে 36টা কোশ্চেন, 38টা কোশ্চেন, এই 38টার ভিতরে 60% একদম ওই লেভেল 1 থেকে থাকবে। লেভেল 2 থেকে প্রায় কাছাকাছি 30% থাকবে। আর লেভেল 3 যেটা পুরো 10%, যেটা একদম বলতে পারো কঠিন, এটা প্রায় প্রত্যেকে পারবে, তাই দেখবে সবাই পাস করে যায়। পাস যে কথাটা বলা হয় এইটা থাকার জন্য পাস করা যায়। লেভেল 2 এর কোশ্চেনগুলো যারা একটু পড়াশোনা করে তাদের দ্বারা সম্ভব হয়ে উঠবে। লেভেল 3 যথারীতি একটু কঠিন থাকে, একটা কি দুটো কোশ্চেন, সেটা পারতে গেলে দেখো এখানে 2 মার্ক একটা বিশাল বড় মার্ক। 2 মার্ক কমে যাওয়া মানে তুমি কিন্তু, আমি এমনি নর্মাল কথা বলছি, 10-এ 9 পাওয়াটা ফ্যাক্টর, 9.5 পাওয়াটা ফ্যাক্টর, আবার 9.75 পাওয়াটাও ফ্যাক্টর, 10 পাওয়াটাও ফ্যাক্টর, কি তাই তো নাকি? কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ তো স্যার। লেভেল 2 হচ্ছে ওই জাতীয় কোশ্চেন, এতটাই কঠিন নয় যে আমরা পারবো না, বুঝতে পারলে? এমন নয় যে আমরা পারবো না। একটু অঙ্ক টঙ্ক যেসব আমরা পড়েছি সেই সব জাতীয় কোশ্চেনটা লেভেল 3 টাইপে চলে আসে, তো আমরা পারবো, চিন্তা নেই। অত কোশ্চেন আলোচনা করা হোক, তাহলেই বুঝতে পারবে যে আমরা কেন পারবো বলছি। লেভেল 2 এর প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস ফর ফিনিশিং দ্য ড্রিলড হোল? এই দেখো একদম ইজি কোশ্চেন। রিমেনিং। হ্যাঁ, তো ড্রিল হোলটাকে পুরো ফিনিশ করার জন্য আমরা কি করি? রিমিং, একদম সুন্দর, একদম রিমিং। দ্বিতীয় নম্বর বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল? এই যে টুইস্ট ড্রিলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কেন থাকবে, তার কাজ কি? দেখেছো, মানে একটু ডেসক্রাইব টাইপের প্রশ্ন এখানে। উত্তর দেখো, উত্তর কি কি বলছে দেখো। প্রিভেন্ট রাফ হোল যাতে না তৈরি হয় সেটাকে বাধা দেয়। প্রিভেন্ট ওভার সাইজ হোল, সাইজ বড় হয়ে যাবে, হোল যে কাটবো বা ড্রিল করে যে আমরা হোলটা পাবো সাইজ বড় হয়ে যাবে। তো চলো, প্রিভেন্ট আনইকুয়াল অ্যাঙ্গেল অফ কাটিং এজেস। আনইকুয়াল অ্যাঙ্গেল, যে যখনই আমরা কাটিং এজ করি সেই কাটিং এজের তো দুদিকে অ্যাঙ্গেল থাকে, তো দুদিকের অ্যাঙ্গেলটা কম বেশি হয়ে যাবে। আর বলছে প্রিভেন্ট ফ্রিকশন অফ ড্রিল বিহাইন্ড দ্য কাটিং এজেস। তো কাটিং এজ এর বিপরীত দিকে মেটাল থাকলে যে ঘর্ষণজনিত বাধা থাকবে তাকে বাধা, এইটা হবে, অপশন তাকে ডি হবে। বাধা যাতে না হয় সেই চেষ্টা করার জন্য। কি বললাম, বুঝতে পেরেছো? স্যার প্রিভিয়ান স্যার ডি হবে। একদম। তাহলে এটা আমরা কি বলতে পারি, মানে প্রশ্নটা, এবার প্রশ্ন আর প্রশ্নের টাইপটা একটু কি বোঝা গেছে? এই হ্যাঁ স্যার। প্রশ্নটা আর আগের প্রশ্নের উত্তরগুলো কেমন করছিলাম, আর এই প্রশ্নগুলোর ঢাঁচটা কেমন, সেটা কি একটু বোঝা গেছে? একটু ডেসক্রাইব, আমাকে নিজে বুঝে উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্নে চলে আসি, খুবই ইজি ভাবে আমরা সেই জিনিসটাকে দেখব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন টু এনলার্জ দ্য হোল অফ গিভেন ডেপথ? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হোলটাকে আমরা বাড়াবো, হোলের ডায়ামিটারটাকে বাড়িয়ে দেব। তাহলে কি অপারেশন, ওই অপারেশনটার নাম কি? কাউন্টার। কাউন্টার বোরিং, ভেরি ইম্পর্টেন্ট, কাউন্টার বোরিং। এবং খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছ তোমরা। আচ্ছা, নিজেরা যে উত্তর দিচ্ছ এটা তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। ভুল হোক ঠিক হোক, মানে এই যে ধরো আমরা উত্তর কিছুটা বলতে পারছি, এতে ভালো লাগছে তো নাকি? তাহলে আমাদের দ্বারাই পারা সম্ভব। 4 নম্বরে চলে এসো, হোয়াট ইজ টু বি ডান আফটার মাউন্টিং দ্য নিউ গ্রাইন্ডিং হুইল টু রান কোসেন্ট্রিক? কনসেন্ট্রিক করার জন্য, কোসেন্ট্রিক নয় সরি, কনসেন্ট্রিক করার জন্য আমরা মাউন্টিং যে করি, প্রথম যে ধরো হুইলকে আমরা চেঞ্জ করব, হুইল ধরো একদম, যেরকম আমাদের মেশিনে হুইল কি একদম নষ্ট হয়ে গেছে না, একদম নষ্ট হয়ে গেছে, তো আমরা সেই জন্য বলি কি যে না গ্রাইন্ডিং হুইল চালাবে না, এখন গ্রাইন্ডিং হুইল চালানো দরকার নেই। তো আমরা গ্রাইন্ডিং হুইল নতুন নিয়ে এসে লাগাবো, কি ঠিক তো নাকি? নতুন নিয়ে এসে লাগাবো তো নাকি? তো নতুন নিয়ে এসে কি খালি লাগিয়ে দিলে হয়ে যাবে?
গ্রাইন্ডিং স্যার, হুইলটাকে নতুন এলে লাগাবো যে, তাহলে কি গ্রাইন্ডিং হুইলটা কি মানে লাগিয়ে দেওয়া হবে? না। তার কি কোনো প্রসেস আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। স্যার প্রসেসগুলো কি 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 প্রসেস দিয়ে আমাদেরকে যেতে হবে? আচ্ছা, সেটাকে তাহলে আমরা জেনে নেব এখনই। হ্যাঁ হুম। এবং এই প্রসেসটা আমরা ড্রেসিংয়ের সময়ও কিন্তু করে নেব। ড্রেসিং করার সময়ও আমাকে ফলো করতে হবে। আচ্ছা চলো, তো প্রথম যে কাজটা করা হবে, আমি এখানে চারটে অপশান সুন্দর দেওয়া আছে, দেখো যে কোসেন্ট্রিক দেওয়া আছে না, কোসেন্ট্রিক এখানে সরি আমি ভুল বলে যাচ্ছি, কনসেন্ট্রিক করার জন্য আমরা যে চারটে অপশান দেওয়া আছে, প্রথম টুইং, গ্ল্যাজিং, লোডিং, ড্রেসিং। আচ্ছা, ড্রেসিং নিয়ে আমরা একটু একটু পড়ে ফেলেছি, তাই না? লোডিং, গ্ল্যাজিং, টুইং যদি আমরা জেনে নিই, তাহলে আমরা প্রসেসগুলোকে ডেসক্রাইব করতে আমাদের সুবিধা হবে না? হ্যাঁ স্যার। এই একটা জিনিস দেখো, আমি আমার জিনিসের সঙ্গে সঙ্গে মানে বোঝার ইয়েটাকে পুরোপুরি আমার সাউন্ডে নিয়ে এসো, তাহলে দেখো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, ধরে নে গ্রাইন্ডিং হুইলে আমি অ্যালুমিনিয়াম গ্রাইন্ডিং করছি, অ্যালুমিনিয়াম, কপার, এই সব। আচ্ছা, অ্যালুমিনিয়াম বা কপার বা লিড, এইসব জাতীয় মেটেরিয়ালকে যখন আমরা গ্রাইন্ডিং করি, তখন এরা নরম তো না শক্ত? নরম স্যার। নরম। গুড। যখন গ্রাইন্ডিং করব, তাহলে গ্রাইন্ডিং হুইলে ওই যে অ্যাব্রেসিভ দানাগুলো যে বেরিয়ে বেরিয়েছিল, ওই দানাগুলোর ভেতরে যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল, তাতে কি এই কেটে যাওয়া অ্যালুমিনিয়াম বা কপার বা লিড এই জাতীয় নরম মেটেরিয়াল কি লেগে যেতে পারে? হ্যাঁ স্যার। লেগে যেতে পারে। বা কাঠের ক্ষেত্রেও সেম হবে। লেগে গেলে লেগে গেল, তাহলে গোটা গ্রাইন্ডিং হুইলে এই মেটেরিয়ালটা দিয়েই তো পুরো ফেসটা ভর্তি হয়ে গেল। কি এই এই জিনিসটা যেরকম আমরা কি ফাইলে যখন আমরা নরম মেটেরিয়ালে কাটি, তখন ফাইলের টিথের ভিতরে ওই নরম মেটেরিয়ালগুলোকে আটকে যায় না? একে আমরা কি বলছিলাম? ক্লগিং, মনে আছে? ক্লগিং, পিনিং অফ ফাইল, মনে আছে? তো এখানে ও ক্লগ হয়ে যায়। কি হয়ে যায়? ক্লগ। তাহলে ক্লগ যখন হয়ে গেল, কি দিয়ে ক্লগড হলো? কি দিয়ে ক্লগড হলো? নরম মেটেরিয়াল দিয়ে, কাটিং চিপস দিয়ে ক্লগড হয়ে গেল। কে ক্লগড হলো? গ্রাইন্ডিং হুইল ক্লগড হয়ে গেল। আচ্ছা, এইটাকে লোডিং কি বলা যায়? এই কন্ডিশনটাকে যে লোড হয়ে গেল, হ্যাঁ স্যার। লোডিং বলা যায় না যায় না? বলা যায় স্যার। একদম। তাহলে লোডিং বলা যায়। এখন দেখো, এই যে লোডিং এই শব্দটা, এইটা আমাদের কাছে ফার্স্ট এলো। তাহলে এটা হলো আমার প্রথম হলো সমস্যা। লোডিং, তাহলে সমস্যাটা কি? একদম এক কথায় হলো, নরম কোনো ম্যাটেরিয়ালকে যখন আমরা গ্রাইন্ডিং করি, সেই ম্যাটেরিয়ালের কাটিং চিপসগুলো ওই গ্রাইন্ডিং হুইলের গায়ে লেগে আটকে যায়, ফলে আর গ্রাইন্ডিং হুইলটা কাটার ক্ষমতায় থাকে না। একে আমরা লোডিং বলি, বা এই অবস্থাটাকে গ্রাইন্ডিং হুইলের লোডিং বলা হয়। কি একদম বাংলা ভাষায় বোঝা গেল? আরে কি রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই না, হ্যাঁ না বলতে এত লেট করলে কি করে হবে? ঠিক না? এবারে চল একটু ভালো করে দেখো, যখন এই জিনিসটা মানে আছে, মানে তাকে তাহলে পরিষ্কার করতে হবে। যখন এই জিনিসটা আছে, মানে লোডিং হয়ে গেছে কোনো কারণে গ্রাইন্ডিং হুইলটা, তাহলে একে কি আমাদেরকে পরিষ্কার করতে হবে না হবে না? হবে স্যার। হুম। পরিষ্কার করার পদ্ধতির নাম কি? টার্নিং। হ্যাঁ, টার্নিং কোথায় টুইং। আছে এখানে?
পরিষ্কার করব কি দিয়ে? এতক্ষণ Clean. আলোচনা করেছিলাম আমি, পরিষ্কারটা করব কি দিয়ে? ক্রিং ক্রিং ট্রিং। পরিষ্কার করার টুল বলে দিলাম, স্টার ড্রেসার, ডায়মন্ড ড্রেসার। তারপরেও টুইং বা গ্লেজিং এ যাবে কেন? তাহলে পরিষ্কার করা মানে রিস্টোর করে দেওয়া, কারেক্ট কাটিং অ্যাকশনটাকে তৈরি করা গ্রাইন্ডিং হুইলের, বা এই যে ক্লকড হয়ে যাওয়া ম্যাটেরিয়ালসগুলোকে বের করে আনা, ব্লান্ড হয়ে গেছিল তাকে ঠিককে পরিণত করা। কাজ কি বা কাজ কার? ড্রেসিং। তাহলে 2 নম্বরে ড্রেসিং কি আসবে? তাহলে ড্রেসিং করার প্রয়োজন কি তখন হবে? হ্যাঁ স্যার। বাহ, এই যে বুঝে গেলে। পুরো সিম্পল ভাবে বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না? হ্যাঁ স্যার। লোডিং হলো, ড্রেসিং হলো, তাহলে তীক্ষ্ণতা আমি ফিরিয়ে দিলাম। তীক্ষ্ণতা ফিরিয়ে দিলে তার ভেতরে একটা স্মুথনেস বা শাইনিং অ্যাপিয়ারেন্স আনতে হবে, কি যাতে আমাদের ওই মানে কাজটা, যেটা মূলত আমাদের এখানে গ্রাইন্ডিং হুইল মূল কাজ যেটা করে গ্রাইন্ডিং করা, সেটা তখন সম্ভব হবে। হ্যাঁ না না? হ্যাঁ স্যার হ্যাঁ না না? হ্যাঁ স্যার। এই 1 আর 2 এর ভিতরে আর দুটো জিনিস আছে। কি জিনিস? একটু ভালো করে আমি গল্পের ছলে বলছি, কিন্তু প্রসেস পরে হবে। আচ্ছা, যখন লোডিং হলো, ভালো করে দেখো, লোডিং যখন হয়ে গেল, গ্রাইন্ডিং হুইল যখন ড্রেসিং আছে মানে অরিজিনাল শেপে আছে, তখন কিন্তু তীক্ষ্ণ 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 একদম দেখতে লাগবে, তীক্ষ্ণ তীক্ষ্ণ দাঁতওয়ালা একটা চাকা দেখতে লাগবে। কিন্তু যখন লোডিং হয়ে যাচ্ছে, লোডিং হচ্ছে লোডিং হচ্ছে লোডিং হচ্ছে, তাহলে ওটা দেখাটা কেমন লাগবে দেখতো? একদম স্মুথ এবং চকচকে, স্মুথ এবং চকচকে লাগবে না দেখতে? উপর থেকে লাগবে না লাগবে না? লাগবে স্যার। হ্যাঁ। তাহলে তখন সেই অবস্থানটাকে আমরা কি বলবো? তখন সেই অবস্থানটা আমরা বলবো গ্লেজিং। কি বলবো? গ্লেজিং। Glazing. তাহলে এইটাকে আমি বলবো ঠিক ড্রেসিং এর আগের অবস্থান না? ড্রেসিং এর আগের অবস্থান তো, মানে গ্লেজিং দেখলে আমাকে ড্রেসিং করতে হবে, কি ঠিক না? বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? তাহলে এইটাকে আমি নাম্বার দিচ্ছি 1A। এটাকে নাম আমি যদি প্রসেসের হিসাবে আমি সার্কেল করে দেবো, কিন্তু আমি একটার সঙ্গে একটা রিলেশন নিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে গ্লেজিংটা, ড্রেসিংটা, লোডিংটা, এই 3টে জিনিস কি বোঝা গেছে? এই 3টে জিনিস কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে দেখ, যখন আমরা এই 3টা প্রসেসকে একটা রোটেশন সার্কেলের ভিতরে দেখি, রোটেশন সার্কেল, ড্রেসিং ধরো আমি ডি কখন করব? ডি করব যখন গ্রাইন্ডিং হুইলে কোনো প্রবলেম থাকবে। প্রবলেমটা কি করে বুঝছি আমরা? না, প্রবলেমটা আমরা বুঝে যাচ্ছি যখন মনে হচ্ছে তাতে কোনো গ্লেজিং আছে। গ্লেজিং অপশানটা চোখে পড়লে তখন আমাকে মনে হচ্ছে না যে ড্রেসিং করার প্রয়োজন আছে, কি ঠিক না? এবারে যখনই ড্রেসিং করার প্রয়োজন হচ্ছে, গ্লেজিং করতে হবে, তাহলে মাঝখানে তার কারণটা কি ছিল? লোডিং হয়ে গেছিল না? কি এটা প্রত্যেকে একটা নিজস্ব সার্কেলে চলছে না? হ্যাঁ স্যার। নিজস্ব সার্কেলে চলছে তো। এবার তুমি বলবে স্যার আপনি বারবার সেই লোডিং এর পরে ড্রেসিং দিচ্ছেন কেন? লোডিং মানে তো গ্লেজিং, গ্লেজিং মানে তো ড্রেসিং, মানে এইভাবে আসা উচিত। হ্যাঁ, অপারেশন ওয়াইজ এই দিকে কাজ করার দিকটা হচ্ছে এই দিকে, প্রবলেমের দিকটা হচ্ছে এই দিকে। না, কথাটা বোঝাতে পারছি? দুটো অ্যারোটা বুঝতে পারলে? প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এদিকে,
কিন্তু অপারেশনটা হবে এদিকে, এটা হচ্ছে অপারেশন অ্যারো, এটা হচ্ছে অপারেশন অ্যারো, অপারেশনাল অ্যারো। এবারে তো মাথায় ঢুকেছে না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ড্রেসিং হ্যাঁ স্যার। যখন আছে, ভালো করে দেখো, আমি আবার বুঝাচ্ছি, দেখো ড্রেসিং আছে মানে গ্রাইন্ডিং হুইল পুরো ঠিক কারেক্ট আছে, কারেক্টে আমি তখন কি গ্লেজিং করব না। ড্রেসিং যখন আছে তো কাজ করব, কাজ করা মানে লোডিং হবে না, কাজ করা মানেই তো লোডিং হলো, হ্যাঁ স্যার। লোডিং হওয়া মানেই তো চকচকে করলো, শাইনিং এলো, তাহলে গ্লেজিং হলো। আচ্ছা গ্লেজিং এর মানে কি, তাহলে আবার ড্রেসিং, দেখো লোডিং, গ্লেজিং, ড্রেসিং। আমি যদি ড্রেসিং থেকে শুরু করি, ড্রেসিং, লোডিং, গ্লেজিং, গ্লেজিং থেকে শুরু করলে গ্লেজিং, ড্রেসিং, লোডিং। অ্যারোটা এবারে বুঝাতে পেরেছি, সার্কেলটা বোঝাতে পেরেছি? মানে প্রশ্ন এসেছিল স্যার 1 2 দিয়ে দিলেন, সেখানে 3 দিলেন না কেন? আপনি যদি গ্লেজিংটা আগে ছিল তাহলে সেখানে 1 দিলেন না কেন? কেন 1 2? মূলত কাজ কিন্তু লোডিং আর ড্রেসিং। গ্লেজিংটা একটা অবস্থানকে জাস্ট বোঝার জন্য গ্লেজিং। লোডিং হয়েছে তাহলে গ্লেজিংটা বোঝা যায়, গ্লেজিং হলে ড্রেসিং করব। মূল অপারেশন এই 3টা। এটুকু মাথায় ঢুকে গেছে? কার কার হয়েছে? এবং অবশ্যই এটা মনে রাখবে, গ্লেজিং হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া? ব্লান্ট হয়ে যাওয়া। গ্রাইন্ডিং হুইলটা পুরো ব্লান্ট, ভোঁতা হয়ে গেল, মানে আর ও কাজ করবে না। আর আমাদের ছেলেরা না জেনেই গ্রাইন্ডিং হুইলে ঘষে যাচ্ছে, ঘষে যাচ্ছে, ঘষে যাচ্ছে, ঘষে যাচ্ছে, মানে তাতে কাটুকছে, মানে কাটছে কি না কাটছে সেটার অনুভব না হলেও, গ্রাইন্ডিং তো মেশিন চালাচ্ছে, আমি খালি তো লোহাটাকে ধরে রাখলেই হলো। কি এইরকম কতজন করে? প্রায় ম্যাক্সিমাম জন না? কি ঠিক তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো এবারে এইটা তো হলো। নেক্সট যেটা ট্রুইং, স্যার ওটা তো বললেনই না। আচ্ছা ট্রুইং হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ফ্যাক্ট। সেটা কি না, আমাদের দেখো এই গ্লেজিং, লোডিং, ড্রেসিং যাই অপারেশন হোক না কেন, এই অপারেট করতে 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 একটা সময় আমাদের গ্রাইন্ডিং হুইলটাকে চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ যখন হবে তাহলে আবার এটাকে পরাতে হবে। পরানোর সময় গ্রাইন্ডিং হুইলটা যার অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস বা মোটরের শ্যাফট তার সঙ্গে কোসেন্ট্রিক যাতে থাকে, কোসেন্ট্রিক, কি বললাম? কোসেন্ট্রিক মানে এর সঙ্গে সেন্টারে, তাকে বলা হয় কনসেন্ট্রিক। তো কনসেন্ট্রিক থাকার বা থাকার কথাটা বলবো না, কনসেন্ট্রিক রাখার যে নিয়ম বা যে যে জিনিসটা আমাকে লক্ষ্য করতে হবে বিফোর ইউজের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই ইউজ করার আগে আমাকে চেক করে নিতে হবে, সেই চেকিং করার পদ্ধতিটার নামই হচ্ছে ট্রুইং। সেই চেকিং করার পদ্ধতিটার নাম হচ্ছে ট্রুইং। বুঝতে পেরেছো না? বুঝতে এখনো পারোনি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা একটা কথা আমাকে এখানে বলো তো, ড্রেসিং যখন করব, ড্রেসিং, আচ্ছা এই 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 গ্রাইন্ডিং হুইলের এই তলটা এরকম সমান থাকে না একটু এরকম কার্ভ থাকে? থাকলে ভালো না ঠিক কাজ করতে করতে এরকম হয়ে গেছে, এটা ভালো? কোনটা কোনটা দরকার অ্যাকচুয়ালি? সমান। হ্যাঁ প্রথমটা। তাহলে এগুলো যত যাই করি না কেন এগুলোকে আমরা করব কি? ড্রেসিং। এটাও থাকলে ড্রেসিং। তাহলে ড্রেসিং করার সঙ্গে সঙ্গে কি আমাকে ট্রুইং করতে হয়? ড্রেসিং করতে করতে কি আমাদেরকে ট্রুইং করতে হয়? প্রশ্নটা থাকতেই পারে না? প্রশ্নটা থাকতে পারে, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, ড্রেসিং করা মানে ট্রুইং করতে হবে। ড্রেসিং করা, ট্রুইং করা একসঙ্গে করতে হবে। মদ্দা ব্যাপার হলো ড্রেসিং এবং ট্রুইং অ্যাট এ সেম টাইমেই আমাদেরকে করতে হবে। ঠিক আছে? তাহলে এই 4টে অপশান একটু বোঝা গেল? 4টে অপশান আমাদের বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখানে তাহলে কি বলেছে যে আফটার মাউন্টিং এ নিউ গ্রাইন্ডিং হুইল টু রান কনসেন্ট্রিক, আমাকে তাহলে করতে হবে কি? ট্রুইং। এবারে ট্রুইং শব্দটা আমার কাছে নতুন থাকলো না পুরাতন থাকলো?
প্রয়োজন। হ্যাঁ, এই জন্যই পড়ে নিতে হবে। 5 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ টেলিস্কোপিক গেজ? বলো তোমরা, আমি তো অনেকক্ষণ ধরে বলেছি। টেলিস্কোপিক গেজের পুরো মানে কাজ কি? মেজার ডেপথ, ডেপথকে মাপবো। মেজার এক্সটার্নাল ডাইমেনশন, বাইরের দিকে মাপবো। মেজার অ্যাঙ্গুলার ডাইমেনশন, অ্যাঙ্গেল মাপার জন্য। মেজার সাইজ অফ হোল অর স্লট। চারেরটা স্যার মেজার চারেরটা না, কেউ চারেরটা ডিটা এরকম বলবে না, মাথায় শব্দ ঢোকাও। মেজার সাইজ অফ হোলস অ্যান্ড স্লট, মূলত স্লটের ইন্টারনাল ডায়ামিটার মাপতেই আমরা কিন্তু টেলিস্কোপিক গেজ ব্যবহার করা হবে। এটা কিন্তু যেদিন প্রথম কোশ্চেনটা এসেছিল সেদিনকে আমি বলেছিলাম, মনে আছে? 6 নম্বর চলে এসো, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিমার? দেখো একটু আগেই বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিমার? তোমরা পড়ে উত্তর দাও, আমি বলবো না এটা। ফিনিশিং টু কারেক্ট সাইজ অফ দ্য ড্রিল হোল। হ্যাঁ, ফিনিশিং টু কারেক্ট সাইজ অফ দ্য ড্রিলিং হোল। আচ্ছা, ড্রিলে হোলের জন্য একটু আমরা অপশান যদি আমরা ট্র্যাকিং করি, ড্রিলে হোল আমরা এটার জন্য কি ব্যবহার করব? ড্রিল টুল ব্যবহার করব। এটার জন্য ড্রিল টুল ব্যবহার করব। এনলার্জিং এ হোল, সেটা আমি বোরিং টুল ব্যবহার করব, বা কাউন্টার বোরিং অপারেশন হবে। কি বলছি বুঝতে পেরেছো? থ্রেডিং এ হোল, তাহলে থ্রেড মানে ট্যাপ বা ডাই, ট্যাপ টুল বা ডাই টুল ব্যবহার করব। অপারেশন হবে ট্যাপিং বা ডাইং। কিন্তু ড্রিল হোলটাকে আমাকে কারেক্ট সাইজে, ড্রিল 10 mm এর ড্রিল, তো 10 mm ড্রিলটাকে সাইজটাকে রেডি একদম সেম রাখতে গেলে আমাকে কিন্তু রিমিং করতে হবে। রিমারের একটা পদ্ধতি আছে, রিমারের ড্রিলিং সাইজ আছে, ওটা আমাকে বলবে, আমি একটা দিন পড়িয়ে দেবো, ঠিক আছে? 10 mm এর ড্রিল বিট চালিয়ে 10 mm এর রিমার চালানো হয় না। কি বললাম, কেন বললাম কথাটা, এটাই এখনই বললাম বলে। 10 mm এর ড্রিলিং আমি করে দিলাম, 10 mm এর ড্রিল চালিয়ে দিলাম, দিয়ে বলবো আমি 10 mm এর হোল চাই, ফিনিশড হোল, না, ওটা রং, ঠিক আছে? তো রিমারও চালাতে গেলে তার আগে ড্রিল সাইজ কত হবে, আর রিমার চালিয়ে আমি তৈরি করব পুরো 10। কারণ তাহলে স্যার আমি 10 mm এর ড্রিল চালানো আর রিমার দিয়ে আবার 10 mm করার ভিতরে মূল পার্থক্য কি? ফিনিশ অফ সাইজ। ড্রিল করার পরে ড্রিলের ভেতরের গাটা অসমান থাকে বা অমসৃণ থাকে। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? আর রিমারের মূল উদ্দেশ্য হচ্ছে ওই অসমান বা অমসৃণ জায়গাটাকে সমান করে দেওয়া, গাটাকে পুরো পরিষ্কার করে দেওয়া। তাহলে 10 mm এর ড্রিল যদি করি আমি আর 10 mm এর রিমার চালাই, কাজ হবে কি ওখানে? কোনো কাজ হবে না স্যার। না, ওইখানে ক্যালকুলেশন আছে ওখানে একটা, তো ক্যালকুলেশন আমরা একবার দেখে নেব, একবার মনে করিয়ে দিবে, দিলে আমি ওটা একবার বুঝিয়ে দেবো। চলো 7 নম্বর কোশ্চেন বলো। 7 নম্বর কোশ্চেনে আচ্ছা, এটা আমি পড়িয়ে দিয়েছি, অনেক আগে পড়িয়ে দিয়েছি। ড্রিলে এন টাইপ নিউ টুইস্ট ড্রিল, দেখো কবে পড়িয়েছি, কবে কোশ্চেন এসে পৌঁছেছে, দেখো এন টাইপ। স্যার ইউজ ফর নরমাল লো কার্বন স্টিল। হ্যাঁ, নরমাল, এন মানে নরমাল, মানে একদম সিম্পল যে টুল বিটগুলো আমরা দেখি, ড্রিল টুল বিটগুলো, ওইগুলোই কিন্তু আমাদের এন টাইপ, মনে থাকবে, এন টাইপ টুইস্ট ড্রিল বিট। আচ্ছা, তাহলে একদম সুন্দরভাবে উত্তর বললে। 8-এ চলে এসো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পাইলট ইন দ্য হ্যান্ড রিমার উইথ পাইলট? দেখো রিমার টুলে একটা পাইলটও থাকে, এরকম পাইলট গাইড, তো এটার কাজ কি? ওইটাই বলতে চাইছি তোমাকে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পাইলট ইন দ্য হ্যান্ড রিমার উইথ পাইলট। তো হ্যান্ড রিমার উইথ পাইলট, যে রিমারটা আমি ব্যবহার করব ওই টুলটার, সেই টুলের পাইলটের ভূমিকাটা কি? বলছে কিপ সাইজ অফ হোল অ্যাকিউরেট, হোলকে অ্যাকিউরেট করতে আমাদের সাহায্য করে। রিমুভ দ্য বার ফ্রম দ্য হোল, বার বের করে আনতে সাহায্য করে। প্রোভাইড স্মুথ ফাংশনিং অফ রিমার, রিমারকে স্মুথভাবে কাজ করতে সাহায্য করে। কিপ রিমার কোসেন্ট্রিক বা কনসেন্ট্রিক, একই কথা, উইথ ড্রিল। হ্যাঁ, কনসেন্ট্রিক মানে ড্রিল যেদিক দিয়ে গেছে
ড্রিলটা যেদিক দিয়ে গেছে সেই ড্রিল বরাবর এগাচ্ছে কিনা। রিমারটা, হ্যান্ড রিমার তো যেহেতু হ্যান্ড, সে তো আমার হাতের দ্বারা পরিচালিত, আমার হাতের একটু অসম প্রেসারের জন্য এদিক ওদিক হয়ে যেতে পারে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য এইখানে আমরা পাইলটটি ব্যবহার করি। তাই হ্যান্ড রিমার উইথ পাইলট, এই টুলের পাইলটের মূল কাজ হলো কনসেন্ট্রিক করে রাখা। কিছু বুঝতে পারছো আটেরটা? আচ্ছা হ্যাঁ স্যার। চলো আর দুটো কোশ্চেন আজকে হবে, দিলে মোটামুটি আজকে হয়ে যাবে। দেখি দুটো, 10, 9 9 কোশ্চেনটা দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। চলো, 9 বলছে কি, হুইচ ডিসাইডেড বা ডিসাইডস দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ ড্রিল। জোমিটার। হ্যাঁ, পয়েন্ট অ্যাঙ্গেল অফ ড্রিল কে ডিসাইড করে? স্যার পয়েন্ট অ্যাঙ্গেল কত বলেনি। আচ্ছা এই কোশ্চেনের তুমি কি বলবো, এটা মাহাত্ম্যটা বুঝতে পেরেছো? আমাকে পয়েন্ট অ্যাঙ্গেল অফ ড্রিল বলেনি 118 ডিগ্রি করে দেবো, হবে না। আমাকে বলছে পয়েন্ট অ্যাঙ্গেলটা কেন আমরা ডিসাইড করবো, 118 থেকে 130 অব্দি হয়, তাই আমরা পড়েছি তো নাকি? আবার এদিকেও কম হয়, 100 থেকে স্টার্ট হয়। কেন করা হবে, কার উপর ডিপেন্ড করে করা হবে? তো আমাদের জবের জবের মিটার। জবের ম্যাটেরিয়ালের উপর, জবের ম্যাটেরিয়ালের উপর। তো এইটা হবে উত্তর কি? ঠিক আছে, 10এরটা এই তো এসেছে, এইটা তখনই এসে গেছে। আমি হিসাবটা যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে পরে, তো এ তো এসেই গেছে। ও চলো আমরা এটাই নাহলে একটু আজকে বুঝে নিয়ে এইখানেই আমি 10এই শেষ করবো বলছিলাম, তো 10এই একটা ভালো জিনিস চলে এসছে, 5 মিনিট খানি লাগবে, অসুবিধা নেই। দেখো কি বলেছে, দেখো কোশ্চেনটা যেটা বলতে চাইছিলাম এক্ষুনি, যে হোয়াট ইজ দ্য ড্রিল সাইজ, এটা ক্যালকুলেট করতে হবে। রিমিং অফ 10 মিলিমিটার, হোল যার আন্ডার সাইজ হচ্ছে 0.02 মিলিমিটার, ওভার সাইজ হচ্ছে 0.05 মিলিমিটার। এখন প্রশ্ন হলো, তোমাদের কাছে প্রশ্ন এরকম কি আসছে, স্যার এই আন্ডার সাইজ ওভার সাইজ এসব কোথা থেকে এলো আবার, কি এবার আসছে? 10 mm তো ছিল স্যার, 10 mm এর ড্রিল করে দিব। আচ্ছা 10 mm এর ড্রিল যদি আমি করে দিই, তাহলে তো প্রথমেই তোমরা বললে না স্যার 10 mm এর ড্রিল করলে হবে না। এটা ঠিক না এটা ভুল? ঠিক স্যার। 10 mm এর ড্রিল বিটে কিছু কি হবে? হ্যাঁ স্যার। হবে না। তাহলে এটুকু আমরা বুঝে গেলাম যে 10 mm এর ড্রিল তো আমি কখনোই করব না। ঠিক আছে, তাহলে আমাদের দরকার কি? আমাদের তাহলে দরকারটা কি না, দেখো একটু সিরিয়াসলি জিনিসটাকে একটু ফলো কর। ধরো এইটা আমার হোল হবে, এইটা আমার হোল, প্রপার হোল এইটা। তো এটার এই গা থেকে এই গা পর্যন্ত এই দূরত্বটা তাহলে কত হবে? এই দূরত্বটা কত হবে? অ্যাকচুয়ালি 10 mm হবে, পুরো অ্যাকিউরেট এইটা 10 mm হতে হবে। তাহলে পুরো অ্যাকিউরেট 10 mm এর ড্রিল বিটকে আমি চালালে কিন্তু এই রিমিং হোলটা হবে না। তার কারণ হচ্ছে 10 mm এর গা তো তৈরি হবে, কিন্তু এই ভেতরের গাটা হবে অমসৃণ। সরাসরি যদি আমরা ড্রিল করি তাহলে হয়ে যাবে অমসৃণ, হয়ে গেল। তাহলে মসৃণ এবং সাইজড হোল পেতে গেলে আমাদেরকে মূল দরকার যে কতটা ছোট রাখবো, দিয়ে ড্রিল চালিয়ে দেবো, এবং একটা রিমার টুল কত মিলিমিটার পর্যন্ত কাটতে পারবে, মেটেরিয়ালকে কাটতে পারবে। তো সেইটা আমাদেরকে কিন্তু হিসাব করতে হবে। তাহলে ড্রিল সাইজ অফ রিমার এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, ড্রিল সাইজ অফ রিমার এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, তো হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এখানে একটা দেখো বেশি হিজিবিজি করে বলছি না, আমি খালি পুরো একদম সরাসরি চলে যাচ্ছি। ড্রিল সাইজ অফ রিমার, সবাই কিন্তু খাতায় লিখে নিবে, হ্যাঁ? ড্রিল সাইজ অফ রিমার এটা তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে না, প্রথমেই তো হবে রিমড সাইজ, প্রথমেটা হবে রিমড সাইজ। রিমড সাইজ মানে কি?
যতটা সাইজ আমাকে করতে হবে, আচ্ছা মাইনাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। কি করলাম, রিমড সাইজ মাইনাস আন্ডার সাইজ এবং প্লাস ওভার সাইজ। এই ইকুয়েশনটা কি লেখা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই ইকুয়েশনটা কি লেখা গেছে, হয়েছে? এবারে এই যে রিমড সাইজ লেখা আছে না, এটাকে বলা হয় ফিনিশড সাইজ, এইটাকেই বলা হয় ফিনিশড সাইজ, এটাকে আমরা বলবো ফিনিশড সাইজ। আন্ডার সাইজটা কি, যতটা পরিমাণ আমরা ড্রিল দিয়ে যে যতটা আমি কাটবো তা কতটা মেটেরিয়াল আর আমি ফ্র্যাকশনে রেখে দেবো, যে রিমার দ্বারা যখন অপারেশন হবে তখন ওই মেটেরিয়ালটাকে রিমার কাটতে পারবে, ওইটাকে বলা হচ্ছে আন্ডার সাইজের ভেতরে একটা রেকমেন্ডেশন। ওভার সাইজ, এটা যদি আমরা টুইস্ট ড্রিল যখন চালাই, মানে কথাটা ঠিক এরকমভাবে তোমরা হয়তো বুঝতে পারছো না। আচ্ছা ধরো একটা একটা ড্রিল আমি চালাবো, ভালো করে বুঝবে, একটা ড্রিল আমি চালাবো, ড্রিল যখন চালাবো ভালো করে বুঝবে, এখানে একটা হোল তৈরি হবে। তো ধরো আমি 10-এরই চালাচ্ছি, 10-এরই ড্রিলটা চালাচ্ছি, এখানে হোল যেটা তৈরি হবে সেইটা 10 mm এর চেয়ে দুটো অপশানে চলে যেতে পারে, ছোটও হতে পারে বড়ও হতে পারে। একটা কি ওভার সাইজ হতে পারে, আর আন্ডার সাইজও কি হতে পারে? খালি এইটুকু আমাকে বলো, দিলে খালি হয়ে যাবে। হ্যাঁ স্যার। হতে পারে না, পারে না, ধরো ড্রিলটা কাঁপছে তাহলে একটু ওভার সাইজ হয়ে যেতে পারে। ড্রিলটা চালালাম কিন্তু কাটিং এজের প্রবলেমের জন্য এটা আন্ডার সাইজও হতে পারে। হ্যাঁ স্যার। হতে পারে না, পারে না? পারে না। তাহলে এটা কি আমার আগে, আমি ধরো এখানে ক্যালকুলেশন করে দিলাম যে 10-এ, আচ্ছা তোমরা 9.5 mm ড্রিল করে দাও, কিন্তু 9.5 তো ড্রিলটা তো আমি চালাতে বলে দিলাম, দিয়েও দিলাম, কিন্তু ড্রিলটা কাঁপার জন্য সেটা ড্রিল করে দিল 9.7 কিংবা ড্রিল করে দিল 9.4, তাহলে কি আমার কি 9.5 হলো? না স্যার। হলো না। তাহলে এই যে মানে একটা ধরে নেওয়া যে কতটা আন্ডার সাইজ হতে পারে, কতটা বা ওভার সাইজ হতে পারে, এটা একটু ধরে নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কি বলছি মাথায় ঢুকেছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এইটা যদি আমি ধরে নিই আর ওই আন্ডার সাইজ হোক ওভার সাইজ হোক যাই হোক তাকে যদি যোগ করে দিয়ে আমার ড্রিলের দ্বারা যে সমস্যাটা তৈরি হয়, তাহলে 10 mmটা যদি চালিয়ে দেওয়া হতো তাহলে তো সেই 10.2 হয়ে যেত, কিংবা 9.9 হতো। 10 যদি ড্রিল চালাতাম তাহলে 10.2ও হয়ে যেতে পারতো, কিংবা 9.9 হতো ড্রিলটা চালালে। তাহলে ওই অপশানটা আমি করতে দেব না, উপরন্তু 10 হবে না এইরকমই করব। তার উপরে রিমার চালালে রিমার তো কিছু কাটবে নাকি, না কাটবে না? এই রিমারকে তো কাটতে হবে, দিয়ে তো গাটা সমান করবে। সে তো আর সমান করবে মানে কি, গায়ে কিছু মেটেরিয়ালকে লস করে করে তো সে সমান করবে গাটাকে, তাহলে তাকেও তো কাটতে মেটেরিয়াল দিতে হবে নাকি? তো ওই জিনিসটাকে আমরা হিসাবের জন্য এই সূত্রটাকে ব্যবহার করি। তাহলে সূত্রটার নাম কিরকম হলো, রিমড সাইজ। এখানে আমি আর একটু আবার ডিলিট করে দিই এটা। তো রিমড সাইজ কত হলো আমার, এখানে রিমড সাইজ কত, 10 mm। আমরা রিমড সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ, ঠিক আছে? এবারে একটা জিনিস মনে করো, ক্যালকুলেশন রিম সাইজ কত হবে তাহলে? প্রশ্নে আমার রিম সাইজ কত বলা আছে, 10 mm বলা আছে। এখানে আমাদের আন্ডার সাইজ কত বলা আছে, 0.2, ওভার সাইজ কত বলা আছে, 0.05। ওকে, তাহলে আমার দেখো তো 10 mmটা একদম বাইরে লিখে দাও, তাহলে 10 বিযুক্ত 0.25,
এটা মিলিমিটার হয়ে গেল, আর তাহলে আমাদের এটা হয়ে গেল 9.75। 9.75 মিলিমিটার যদি আমি ড্রিল চালাই, তাহলে গিয়ে তারপর আমি কি করতে পারি, রিমার চালালে 10 mm এর রিমার চালিয়ে দিলে আমাদের কাছে কি হয়ে যাবে, আমাদের কাছে তাহলে কি হয়ে যাবে, প্রপার একদম ড্রিল হোল পেয়ে যাব, প্রপার ড্রিল হোল পেয়ে যাব, বা প্রপার রিমিং বা প্রপার সাইজ অফ হোল পেয়ে যাব। এটুকু মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো হ্যাঁ স্যার। এবারে একটা কথা বলবো যে এই ওভার সাইজ যেটা বলা হচ্ছে 0.05, এটা সব সময়ের জন্য সমান থাকে, সব সময়ের জন্য সমান রাখা হয়, ঠিক আছে? আর সবই মেট্রিকে বলছি, কিন্তু বারবার সবই মেট্রিকে বলছি। অল ডায়ামিটার অফ ড্রিলের ক্ষেত্রে আমরা এই ওভার সাইজটা 0.05 মিলিমিটার আমরা ধরে রাখবো সব, ঠিক আছে? না বুঝতে পারলি না? হ্যাঁ স্যার। চলো তাহলে কি এইটুকু কি বোঝা গেছে না যায়নি? এই বোঝা অঙ্কটা গেছে। যদি আসে, আমি বললাম না একটু একটু করে অঙ্ক আসতে পারে, এই অঙ্কটা তাহলে উত্তর কত হবে? 9.75 হবে, অপশন বি। ঠিক আছে তো নাকি? এই অঙ্কগুলো কবে দেবে স্যার? হ্যাঁ স্যার। চলো তাহলে 10 অবধি আমরা কমপ্লিট, মনে রাখবে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 10 অবধি কমপ্লিট হলো, এটা মনে রাখবি তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কোশ্চেন আলোচনা ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কজন ছিলে আজকে? আমরা স্যার 5 জন হয়ে গেছি। 5 জন। আজকে একটু নেটওয়ার্কও স্লো আছে, আমি তাও তো করলাম, জানি না কেমন কি হবে। তো চলো ঠিক আছে, মোটামুটি কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি টাইপ অফ কোশ্চেন যে একটু বললাম, যে প্যাটার্ন নাম্বার 1 আর প্যাটার্ন নাম্বার 2, লেভেল 1 লেভেল 2, এতে সমস্যা আর কি কি সমাধান, এগুলো কি বুঝতে পেরেছিস? একটু ডেসক্রাইব প্রশ্ন থেকে কোশ্চেন সাজালে তাকে বলছে লেভেল 2। লেভেল 3টা আরও একটু কঠিন, একটু মাথা লাগাতে হবে। তো আলোচনা করে তো মোটামুটি বোঝা গেছে নাকি? হ্যাঁ স্যার। এই কোশ্চেন তাহলে আমরা পরের ক্লাসে আবার আলোচনা কন্টিনিউ করব 10 থেকে, এবং কোশ্চেন আলোচনা করতে করতেই যা যা থিওরি আসবে আমরা ওখান থেকেই সর্ট আউট করে নেব। কোনটা হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।